1 2 3 তাড়াতাড়ি 5 হয়ে গেছে। আল্লাহ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? একটু কমেন্ট করবেন যে সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা। তো আজকে আমরা সমাসের উপর একটা ঐতিহাসিক ক্লাস নিব। আমরা শুধু হচ্ছে এমসিকিউ নয়, আমরা অবশ্যই এমসিকিউ সলভ করব, পাশাপাশি হচ্ছে আমরা সমাস নিয়ে বেসিক ডিসকাশন করব। তো সবাই একটু কমেন্ট করে ফেলেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আজকে আমরা সমাস নিয়ে বিস্তারিত আলোচনা এবং বিগত সালের যে প্রশ্ন সেটাও কিন্তু সলভ করব, এবং যারা হচ্ছে ল্যাব ক্লাসটা শেয়ার করবেন তারা বিগত সালের যে প্রশ্ন সমাধানের পিডিএফ, ব্যাকরণের সবগুলো পিডিএফ কিন্তু পেয়ে যাবেন। তো আমি আমার লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু শেয়ার করে দিন, এবং শেয়ার করার পর অবশ্যই কমেন্ট সেকশনে একটু শেয়ার ডান কথাটা লিখে দিবেন। ওকে, তো আজকে আপনাদের সাথে সমাস নিয়ে বিস্তারিত আলোচনা হবে, পাশাপাশি হচ্ছে বিগত সালের যে প্রশ্ন সেটিও কিন্তু আমরা আজকে সলভ করব। ওকে, তো সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলেন, তাহলে আমরা কিন্তু খুব সহজেই এই ক্লাসটা উপভোগ করতে পারবো। ওকে, তো আমি একটু আমার যে ফেসবুক পেজ আছে সেখানে আমি একটু শেয়ার করে দিচ্ছি, তো আপনারা একটু শেয়ার করে দেন। একটু আমি সময় নিচ্ছি, প্লিজ আপনারা সবাই একটু খাতা কলম নিয়ে বসে যান। ওকে, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে ফেলুন। ওকে, এটা দেখো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু শেয়ার দিয়ে নিচ্ছি। ওকে, তো আমরা শুরু করব। তো আপনারা জানেন যে টিউটোরিয়াল হচ্ছে আমার একটা প্রতিষ্ঠান যেখানে একটা প্ল্যাটফর্মে সকল চাকরি পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়, এবং আপনারা আমাদের যারা পেইড স্টুডেন্ট তারাও কিন্তু এই ফ্রি লাইভ ক্লাসের মাধ্যমে কিন্তু অনেক ফ্রি ক্লাস আপনারা পাচ্ছেন, এবং আমাদের ফ্রি ক্লাসগুলো যদি আপনারা করেন আপনারা কিন্তু অবশ্যই অনেক বেশি উপকৃত হবেন। ওকে, তো আর কথা বাড়াবো না, আমরা মূল আলোচনায় যাব। অবশ্যই খাতাগুলো নিয়ে বসবেন এবং আমাদের যে বিষয়গুলো আছে যেগুলো পড়াবো সেগুলো একটু নোট করবেন। হ্যাঁ, আমি একটু সময় নিচ্ছি, আর 30 সেকেন্ড সময় নিচ্ছি। তো আজকে আমরা সমাসের প্রথমে একটু বেসিক ডিসকাশন করব। তো প্রথমে একটু দেখেন যে আমরা সবাই একটা বিষয় কিন্তু জানি যে সমাস মানে হচ্ছে কি সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ। এখন সন্ধি আর সমাসের মধ্যে পার্থক্যটা কি? তো সমাস মানে হচ্ছে পদের মিলন, আর সন্ধি মানে হচ্ছে ধ্বনির মিলন। তাহলে সন্ধি আর সমাসের মধ্যে বেসিক পার্থক্যটাই হচ্ছে একটা হচ্ছে ধ্বনির মিলন, একটা হচ্ছে পদের মিলন। তো আমরা আজকের ক্লাসে একটু বিস্তারিত পড়ব যাতে করে এখান থেকে এমসিকিউ গুলো আমরা খুব নিশ্চিত হয়ে আনসার করতে পারি। প্রথমে আলোচনা করার পরে তারপরে আমরা হচ্ছে একটু এমসিকিউ সেকশনে যেতে চাই। ওকে, যাই হোক, আর কথা না বাড়াই আমরা দেখেন তাহলে সমাসের ক্ষেত্রে আমরা একটু বিষয় দেখে নেই যে সমাস মানে কি। এখন একটা বিষয় দেখেন, আমরা যদি একটু খুব সহজ করে বলি যে সন্ধি মানে হচ্ছে কিসের মিলন, একটু লেখা রাখেন। সন্ধি মানে হচ্ছে ধ্বনি অথবা আমরা যদি বলি বর্ণের মিলন। যদি আমরা ধ্বনির মিলনই বলবো, কারণ সন্ধিতে মূলত কি হয়, ধ্বনির মিলন হয়। তো যদি ধ্বনি না থাকে তখন আমরা কি বলবো, বর্ণ বলবো। আরেকটা কথা একটু লেখা রাখেন যে সমাস মানে হচ্ছে কিসের মিলন, লেখা রাখেন পদের মিলন। তাহলে সন্ধি মানে হচ্ছে ধ্বনির মিলন, আর সমাস মানে হচ্ছে পদের মিলন। তাহলে বুঝতে পারবো। ওকে, তাহলে সন্ধি মানে কিসের মিলন, ধ্বনির মিলন, আর সমাস মানে হচ্ছে পদের মিলন। আর যারা এখনো লাইভ ক্লাসটা শেয়ার করেন নাই, আমি একটু বলবো যে আপনি একটু শেয়ার করেন, এবং শেয়ার করে অবশ্যই শেয়ার ডান কথাটা লিখে দিবেন। তাহলে একটু সন্ধির আমরা বেসিকটা জানলাম, সমাসের বেসিকটা জানলাম। এবার দেখেন আমরা একটু দেখবো যে সমাস জানতে গেলে আমাদের এই 5টা জিনিস একটু জানতে হয়। কি কি সেটা দেখেন। আমরা অবশ্যই অনেকে হয়তো বা এই বিষয়গুলো জানি, সেটা হচ্ছে সমাস জানতে গেলে যে 5টা জিনিস জানতে হয় তার মধ্যে একটা হচ্ছে সমস্ত পদ। আমরা আসলে যে সমাসবদ্ধ পদটা থাকে যেটার মধ্যে সবগুলো পদ লুকায়িত থাকে তাহলে সেটার নামই হচ্ছে কি পদ,
সমস্ত পদ, যেমন সিংহাসন কি পদ? একটা সমস্ত পদ। আবার আমরা যদি বলি সিংহ চিহ্নিত আসন, এই যে একটা বাক্য তৈরি করলাম, ব্যাখ্যা করলাম সমস্ত পদটাকে, এটার নাম হচ্ছে ব্যাস বাক্য। আর সমস্ত পদের প্রত্যেকটা পদ যেটা আছে, যেমন সিংহ আসন, প্রত্যেকটা হচ্ছে সমসমান পদ। এর মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে পূর্বপদ, আর যেটা পরে থাকে সেটা হচ্ছে পরপদ বা উত্তরপদ। কথা ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? সিংহাসন কি পদ? একটা সমস্ত পদ। আবার আমরা যদি বলি সিংহ চিহ্নিত আসন, এই যে একটা বাক্য তৈরি করলাম, ব্যাখ্যা করলাম। ওকে, তো সাউন্ড আমরা ঠিক আছে, একটু দেখতেছি সাউন্ড ঠিক আছে, সমস্যা নাই। তো দেখেন, তাহলে আমাদের সমাসের একটু যদি বেসিকটা আমরা না জানি, শুধু যদি আমরা দেখা যাচ্ছে যে একটু টেকনিক পড়ে যায়, তাহলে কিন্তু পারবো না। অন্তত এই বেসিকটা আমাদের অবশ্যই জানতে হবে। হ্যাঁ, তো আমার একটা গ্রুপও আছে, আমি একটু আমার গ্রুপটা তো লাইভ ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, এবং আপনারা যারা শেয়ার করবেন অবশ্যই আপনারা একটু শেয়ার ডান কথাটা একটু লিখে দিবেন, তাহলে আপনারা কিন্তু সরাসরি এই ক্লাসটা পরবর্তীতে দেখতে পারবেন। ওকে, তো দেখেন আমরা মোটামুটি এতটুকু বেসিক জানলাম, এই বিষয়গুলো মোটামুটি সবারই ক্লিয়ার। এবার আমরা একটু সমাসের প্রকার ভেদটা পড়বো। আমরা সবাই জানি যে সমাস হচ্ছে 6 প্রকার, কিন্তু দেখেন নতুন বোর্ড ব্যাকরণে এই দ্বিগু সমাসকে কিন্তু কর্মধারে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে এই দ্বিগু সমাসটা নতুন ব্যাকরণে নাই, দ্বিগু কর্মধারে বলা হয়েছে। তারপরে আমরা যদি দেখি এখানে অব্যয়ী ভাব, এটাকে বাদ দেওয়া হয়েছে অব্যয়ী ভাব। তাহলে সমাস মূলত কয় প্রকার? 4 প্রকার: দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি। তাহলে প্রথমে একটু লিখে রাখতে পারেন যে সমাস 6 প্রকার, পরে লিখবেন সমাস মূলত, লিখে ফেলেন যে সমাস মূলত 4 প্রকার। সমাস 6 প্রকার তো লিখবেনই, এরপর লিখবেন সমাস মূলত 4 প্রকার। ওকে, তাহলে প্রথমে লেখেন যে সমাস 6 প্রকার, তারপর লিখবেন সমাস মূলত 4 প্রকার। ওকে, একটু নোট করে ফেলেন, যে কথাগুলো বলছি এগুলো একটু নোট করে ফেলেন, কারণ এই বিষয়গুলো মূলত পরীক্ষায় আসে। আমরা যখন একটু পরে আমরা যখন সলভ করব, তখন আপনারা দেখবেন যে এই প্রশ্নগুলাই কিন্তু ঘুরে ফিরে পরীক্ষায় আসে। ওকে, তো যাই হোক, আমার গ্রুপে আমি শেয়ার করে দিলাম ক্লাসটা, আপনারা একটু শেয়ার করে দেন। তাহলে সমাস যদি বলে কয় প্রকার, আমরা বলবো 6 প্রকার। যদি বলা হয় সমাস মূলত কয় প্রকার? 4 প্রকার। কেন? কারণ আধুনিক ব্যাকরণে এই কর্মধারয় সমাসের মধ্যে দেওয়া হয়েছে দ্বিগু সমাসটা, আবার অব্যয়ী ভাবটাকে বাদ দেওয়া হয়েছে, যার কারণে আমরা এখানে কিন্তু মূলত 4 প্রকার পাচ্ছি। তাহলে সমাস 6 প্রকার, কিন্তু সমাস মূলত কয় প্রকার? 4 প্রকার। এবার দেখেন বৈশিষ্ট্যের বিচারে সমাস কিন্তু 4 প্রকার। তো এরপরে আমরা চলে যাব অর্থ প্রাধান্য দেখে সমাস চেনার উপায়। তার মানে আমি ব্যাস বাক্য না করলেও 1 সেকেন্ডে বলে দিতে পারবো এটা কোন সমাস। আমি যদি কি করি, আমি যদি শুধু হচ্ছে এখানে সমস্ত পদের অর্থটা আমি বুঝতে পারি। যেমন দেখেন দ্বন্দ্ব সমাস উভয় পদের, অথবা আমরা বলতে পারি উভয় না, আমরা বলতে পারি সবগুলো পদের অর্থ প্রাধান্য থাকে। যেমন দেখেন আমি যদি বলি স্বামী স্ত্রী, তাহলে এখানে কিন্তু স্বামী স্ত্রী দুইজনকে বোঝায়। অথবা ধরেন আমি যদি এরকম বলি যে সাহেব বিবি গোলাম, তাহলে এখানে কিন্তু সাহেব বিবি গোলাম তিনজনকে বোঝায়। তার মানে হচ্ছে যদি সবগুলা পদেরই অর্থ প্রাধান্য থাকে, তাহলে আমরা কি বলবো? আমরা সেটাকে বলবো হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাসে কি পায়? সবগুলো পদের অর্থ প্রাধান্য পায়। সেটা 2টা থাকুক পদ, 3টা থাকুক, 4টা থাকুক, সবগুলা পদের অর্থ প্রাধান্য থাকে। তাহলে একটা সমাসই হচ্ছে সবগুলা পদের অর্থ প্রাধান্য থাকে, সেটার নাম কি সমাস? দ্বন্দ্ব সমাস। কথা ক্লিয়ার? 4 প্রকার। ওকে, তাহলে প্রথমে লেখেন যে এটা কোন সমাস। আমি যদি কি করি, আমি যদি শুধু হচ্ছে পুরো পদের অর্থ প্রাধান্য থাকে। যেমন দেখেন আমি যদি বলি সমস্যা হচ্ছে সাউন্ড। ওকে, ওকে, এবার দেখেন তাহলে সবগুলো পদের অর্থ প্রাধান্য থাকলে 100% কি সমাস? দ্বন্দ্ব সমাস। এবার দেখেন বহুব্রীহি সমাস তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়। যেমন দেখেন
আমি যদি বলি কানে কলম, এখানে কানে কলম দ্বারা কানকে বোঝায় না, কলমকে বোঝায় না, তাহলে কানে কলম দ্বারা কাকে বোঝায়? এরকম দেখবেন কাঠ মিস্ত্রিরা কিন্তু কানে কলম নিয়ে থাকে। তাহলে কানে কলম মানে হচ্ছে কানে কলম যার। তাহলে এখানে তৃতীয় একটা বিষয়কে বোঝায়, সেটা কাকে বোঝাচ্ছে? কাঠ মিস্ত্রিকে বোঝাচ্ছে। তার মানে হচ্ছে এখানে পূর্ব পদ বোঝায় না, পরপদ বোঝায় না, বোঝায় কাকে? ভিন্ন একটা বিষয়কে। তাহলে এখানে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়। তাহলে দেখেন দ্বন্দ্ব সমাসে সবগুলা পদের অর্থ প্রাধান্য পায়, বহুব্রীহিতে কোনো পদেরই অর্থ প্রাধান্য পায় না। তাহলে লিখে রাখেন দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস হচ্ছে বহুব্রীহি সমাস। তাহলে একটু লিখে রাখেন যে সুতরাং, একটু লেখেন যে সুতরাং, লেখেন সুতরাং দ্বন্দ্ব সমাসের, সুতরাং দ্বন্দ্ব সমাসের, একটু লিখেন যে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস হলো বহুব্রীহি সমাস। কারণ দ্বন্দ্ব সমাসে সবগুলা পদের অর্থ প্রাধান্য পায় আর বহুব্রীহিতে কোনোটাই পায় না। তাহলে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটা? বহুব্রীহি সমাস। কথা ক্লিয়ার? এখানে পূর্ব পদ বোঝায় না, পরপদ বোঝায় না, বোঝায় কাকে? ভিন্ন একটা বিষয়কে। ওকে, আচ্ছা, তো দেখেন তাহলে আমরা যদি সবগুলা পদের অর্থ প্রাধান্য পাই তাহলে সেটাকে আমরা কি সমাস বলবো? দ্বন্দ্ব সমাস বলবো। আর যদি শুধু তৃতীয় একটা বিষয়কে বোঝায়, মানে পূর্ব পদ বোঝায় না, পরপদ বোঝায় না, এরকম যদি আমরা পাই তাহলে সেটাকে আমরা কি বলবো? তৃতীয় একটা বিষয়কে যদি বোঝায় তখন আমরা সেটাকে বলবো হচ্ছে বহুব্রীহি সমাস। কথা ক্লিয়ার? তো এবার দেখেন আমরা যেটা বলছিলাম, এরপরে দেখেন অব্যয়ভাব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। যেমন দেখেন আমি যদি বলি নিরামিষ, নিরামিষ মানে কিন্তু আমিষ না, আমিষের অভাবকে বোঝায়। তাহলে নির মানে কি? অভাব। তাহলে যদি এরকম অভাব অর্থ দেয় তাহলে সেটার নাম কি সমাস? সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস। তার মানে কোন পদের অর্থ প্রাধান্য পায়? পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়। কথা ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? যতটুকু বলছি এ পর্যন্ত ক্লিয়ার কিনা? ওকে, নাম্বারগুলো যাতে আসে, ফোন নাম্বারগুলো। ওকে, এবার দেখেন তাহলে একটা সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস। দেখেন এই তিনটা নিয়ে কোনো সমস্যা নাই। এক নাম্বার কথা হচ্ছে যদি সবগুলা পদের অর্থ প্রাধান্য পায় তাহলে সেটা দ্বন্দ্ব সমাস। একটা হচ্ছে যদি কোনোটাই অর্থ প্রাধান্য না পায় সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। আর যদি শুধু পূর্বপদের অর্থ প্রাধান্য পায় সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস। তাহলে এটা নিয়ে আমাদের কি নাই? কোনো কনফিউশন নাই। ওকে, তাহলে দেখেন, তাহলে এখন একটা বিষয় দেখেন, এবার আমরা পরের অংশে যাব, সেটা হচ্ছে তৎপুরুষ কর্মধারয় দ্বিগু। এই তিনটাতে কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পায়। এখন এইটাতে আমাদের একটু ঝামেলা আছে। এই তিনটাতে কি পায়? পরপদের অর্থ প্রাধান্য পায়। হ্যাঁ, এটা ফিক্সড করে দাও। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই তিনটাতে যেহেতু পরপদের অর্থ প্রাধান্য পায় তাহলে একটা মজার বিষয় খেয়াল করে, সেখানে আমরা যদি একটু দেখি সেটা হচ্ছে, স্যার একটু আস্তে শেষ করেন। ওকে, এখন দেখেন তাহলে দ্বন্দ্ব সমাসে যেমন আমরা এখানে বললাম স্বামী স্ত্রী, তাহলে স্বামী এবং স্ত্রী দুইজনকে বোঝায়। তার মানে সবগুলা যদি অর্থ প্রাধান্য পায় সেটা অবশ্যই দ্বন্দ্ব সমাস হবে। আবার যখন আমরা দেখতেছি তৃতীয় পদের অর্থ প্রাধান্য হবে, যেমন কানে কলম, কানকে বোঝায় না, কলমকে বোঝায় না, বোঝায় কাকে? কাঠ মিস্ত্রিকে, ভিন্ন বিষয় বোঝাচ্ছে মানে বহুব্রীহি। আবার যখন আমরা বললাম নিরামিষ, মানে আমিষকে বোঝায় না, আমিষের অভাবকে বোঝায়, নির মানে অভাব, তখন সেটা হয়ে যাচ্ছে অব্যয়ভাব সমাস। আর যখন পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে সেটা হয়ে যাচ্ছে কি? তৎপুরুষ কর্মধারয় দ্বিগু। যে কোন একটা হইতে পারে, তৎপুরুষ হইতে পারে, কর্মধারয় হইতে পারে, দ্বিগু হইতে পারে। কিভাবে চিনবো? যেমন দেখেন তৎপুরুষে আমরা যদি এরকম বলি যে গাছ পাকা, দেখেন তো আমরা বললাম গাছ পাকা, এখানে কিন্তু আমরা কাকে বুঝি? গাছকে বুঝি না, পাকা বুঝি। যে মামা আমাকে গাছ পাকা আম দেন, সে কিন্তু পাকা আম দিবে। তার মানে যদি কি হয়, যদি এরকম হয় যে পরপদ প্রাধান্য পাচ্ছে এবং বিভক্তি লোপ পাচ্ছে তাহলে সেটা কি হবে? সেটা হবে তৎপুরুষ সমাস। ওকে, আচ্ছা, এরপরে দেখেন আমরা যদি একটু বলি কর্মধারয়, ধরেন আমি বললাম ঘর জামাই, ঘরে আশ্রিত জামাই, এখানে কিন্তু ঘরকে বোঝায় না, বোঝায় কাকে? জামাইকে। তার মানে
আমরা যদি পরপদ প্রাধান্য পাই এবং সেটা বিশেষ্য পদের সাথে বিশেষ্য পদের বা বিশেষের সাথে বিশেষণ পদের সমাস হয়, তাহলে সেটা কিন্তু কর্মধারয় হবে। ওকে, এরপরে দেখেন যদি দ্বিগু, ধরেন আমরা বললাম চৌরাস্তা, চৌরাস্তার সমাহার, যদি এটাকে আমরা দ্বিগু কর্মধারয় বলি চৌরাস্তার সমাহার, তাহলে যদি হয় পূর্বপদে সংখ্যা থাকে এবং সমাহার থাকে, তাহলে সেটা কিন্তু দ্বিগু সমাস হচ্ছে। সেটাকে আমরা দ্বিগু সমাসে বলতে পারি, সেটাকে দ্বিগু কর্মধারয় আধুনিক ব্যাকরণে বলতে পারি, বা সেটা হচ্ছে দ্বিগু। এ পর্যন্ত কথা ক্লিয়ার? এ পর্যন্ত কথা ক্লিয়ার কিনা বলেন? পূর্বপদে সংখ্যা থাকে এবং সমাহার থাকে, তাহলে সেটা। আচ্ছা, এবার আমরা যেহেতু এটা বেসিকটা আমরা আলোচনা করলাম, এবার আমরা এমসিকিউ পর্বে একটু পরে যাব। তার আগে আমরা সমাসগুলো নিয়ে একটু আলোচনা করব। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাসটা আমরা একেবারে খুব সহজে আমরা পারবো। সেটা কিভাবে? আমরা শুধু একটা কাজ করব, সেটা হচ্ছে যে তিনটা কথা আমরা একটু মনে রাখবো। হ্যাঁ, তিনটা কথা মনে রাখবো। সেখানে দেখেন আমরা যদি একটু বলি, তিনটা কথার মধ্যে একটা কথা হচ্ছে যে আমরা দেখবো যে দ্বন্দ্ব সমাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে মাঝখানে হাইফেন থাকে। মাঝখানে কি থাকে? লেখা রাখেন, মাঝখানে হচ্ছে হাইফেন থাকে। নাম্বার 2 হচ্ছে দ্বন্দ্ব সমাসে সবগুলো পদের অর্থ প্রাধান্য থাকে। সবগুলো পদের কি থাকে? সবগুলো পদের অর্থ প্রাধান্য। দ্বন্দ্ব সমাসে কি থাকে? সবগুলো পদের অর্থ প্রাধান্য থাকে। আরেকটা জিনিস আছে 3 নাম্বার, সেটা হচ্ছে ব্যাস বাক্যে কি থাকে? এবং, ও, আর, এই তিনটা জিনিস থাকে। ব্যাস বাক্যে কি থাকে? এবং, ও, আর থাকে। শেষ। দ্বন্দ্ব সমাসের তিনটা বৈশিষ্ট্য লিখে ফেলেন, তিনটা বৈশিষ্ট্য লিখে ফেলেন, তাহলে দ্বন্দ্ব সমাস নিয়ে আর কোনো দ্বন্দ্বই থাকবে না। তিনটা বৈশিষ্ট্য লিখে ফেলেন। প্লিজ একটু নোট করে একটু ডান কথাটা লিখেন, একটু ডান কথাটা লিখেন। লেখা শেষ? তাহলে একটু ডান কথাটা লিখেন প্লিজ। তাহলে দ্বন্দ্ব সমাসে মাঝখানে কি থাকে? হাইফেন থাকে। আরেকটা হচ্ছে কি হয়? এবং, ও, আর ব্যবহৃত হয় কোথায়? ব্যাস বাক্যে। মাঝখানে হাইফেন থাকে। সবগুলা পদেরই কি থাকে? অর্থ প্রাধান্য থাকে। তাহলে লেখা শেষ হইলে একটু ডান কথাটা লিখেন। ওকে, এবার দেখেন আমরা দ্বন্দ্ব সমাস আলোচনা করলাম। দেখেন দ্বিগু সমাস। এখন এই দ্বিগু সমাসের সাথে আবার একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে আমরা এই পাশে আরেকটা সমাস লিখি, সেটার নাম হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। তো এই দুইটা নিয়ে একটা প্যাচ লাগে। আজকে একটা মিনিট কথাটা শুনে তাহলে আজীবনের জন্য ক্লিয়ার। শুধু একটা জিনিস মনে রাখবেন, এই যে চৌরাস্তা মানে কি? চৌরাস্তার সমাহার। এখন এই চারটা রাস্তা যদি একটা জায়গায় মিলে, সেটা কিন্তু কি করা যায় না? আলাদা করা যায় না। তাহলে দ্বিগু সমাজকে কি করা যায় না? আলাদা করা যায় না। যেমন আমি যদি বলি 7 সমুদ্র, 7 সমুদ্রের সমাহার, তাহলে 7টা সমুদ্র কিন্তু আলাদা করা যাবে না। এই জন্য আমি মাঝে মাঝে একটু কবিতা আকারে বলি, কোথায় যেন মিলিয়া যায়, পৃথক নাহি করা যায়, দ্বিগু সমাস চেনা যায়। তাহলে দ্বিগু সমাসকে কি করা যায় না? আলাদা করা যায় না। কিন্তু আমরা যদি বলি চৌচালা, চৌচাল আছে যার, এই 4টা চালকে কি করা যায়? আলাদা করা যাবে। মনে করেন এটা একটা ঘর। হ্যাঁ, তো ঘরের এইদিকে একটা চাল আছে, এইদিকে একটা চাল আছে, এইদিকে একটা, এইদিকে একটা চাল। তাহলে একটা মিস্ত্রি ডাকলে কিন্তু 4টা চাল কি করা যাবে? আলাদা করা যাবে। ধরেন আমি বললাম 7 সমুদ্র, 7 সমুদ্রের সমাহার। এখন এই যে বলছিলাম 7 সমুদ্র, এটা কিন্তু কি করা যায় না? কোনোভাবে আলাদা করা যায় না। কিন্তু আমরা যদি এরকম বলি, এই 7 সমুদ্রটা এইভাবে না বলে ধরেন আমি বললাম 7 গজি, তাহলে 7 গজি মানে কি? 7 গজ পরিমাণ যার, 7 গজ একটা কাপড়কে কিন্তু 1 গজ 1 গজকে আলাদা করা যায়। তাহলে আমরা মনে রাখবো
দ্বিগু সমাসের সমস্ত পদটা কি হয়? সমস্ত পদটা হচ্ছে নাউন হয়, আর এইটা সমস্ত পদটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। যেমন কাপড়টা কতটুকু, 7 গজি, ঘরটা কেমন, চৌচালা। আর এটা হচ্ছে কি হয়? নাউন হয়। দোস্ত তুই কই? আমি তো চৌরাস্তা। তাহলে সমস্ত পদ যদি নাউন হয়, শুরুতে সংখ্যা থাকে, তাহলে সেটা দ্বিগু। সমস্ত পদ যদি অ্যাডজেক্টিভ হয় এবং শুরুতে সংখ্যা থাকে, সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী। আর দ্বিতীয় টেকনিক হচ্ছে এটাকে আলাদা করা যায় না, কিন্তু এটাকে আলাদা করা যায়। কথা ক্লিয়ার কিনা বলেন? ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? ওকে, ওকে, লেখা শেষ হলে একটু ডান কথাটা লিখেন। লেখা শেষ হলে একটু ডান কথাটা লিখেন। ওকে, লেখা শেষ। যতটুকু বলছি এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? ওকে, তাহলে তিনটা কথা বলছি। একটা হচ্ছে সমস্ত পদটা কি হয়? নাউন হয়, এই কথাটা বলছি আমরা। দ্বিতীয় কথা যেটা বলছি সেটা হচ্ছে সমস্ত পদকে আলাদা করা যায় না, তাহলে এটা হবে দ্বিগু সমাস। আর যদি কি হয়? সমস্ত পদকে আলাদা করা যায় এবং সমস্ত পদ অ্যাডজেক্টিভ হয়, তাহলে সেটা হবে সংখ্যাবাচক বহুব্রীহি। এখন বলেন ঠিক আছে কিনা? ওকে, ওকে, তো দেখেন এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কর্মধারয় সমাস। এখন কর্মধারয়ের মধ্যে আমরা তিনটা জিনিস নিয়ে একটু সমস্যায় থাকি। যেমন একটা হচ্ছে উপমান কর্মধারয়, একটা হচ্ছে উপমিত কর্মধারয়, আর একটা হচ্ছে রূপক কর্মধারয়। এটার আমরা একটু বেসিকটা জানবো, এরপর আমরা এমসিকিউ তে চলে যাব। তো এখন এই উপমান কর্মধারয় যেটা, সেটাতে কিন্তু তুলনা বোঝায়। উপমিত যেটা, সেটাতে কি বোঝায়? তুলনা বোঝায়।
আবার রূপক যেটা সেটা তো কি বোঝায়, তুলনা বোঝায়। তাহলে তিনটা সমাসে কি বোঝায় বলেন তো? এই তিনটা সমাসে কিন্তু তুলনা বোঝায়। ওকে, এই তিনটা সমাসে কি বোঝায়? তুলনা বোঝায়। এখন এই যে তিনটা সমাসে তুলনা বোঝায়, আমরা শুধু মনে রাখবো যাদের মান সমান আছে তারা সত্য কথা বলে। তাহলে সত্য তুলনা হলে সেটা কি হবে? উপমান। আর যদি আমরা বলি ময়ূরের মি মানে কি, ময়ূরের মি মানে হচ্ছে মিথ্যা, তুলনাটা যদি মিথ্যা হয় তাহলে সেটা হবে উপমিত। আর রূপক কোনটা? যদি তুলনাটা এরকম হয় যে প্রথম পদটা হচ্ছে অদৃশ্য আর পরেরটা হচ্ছে দৃশ্যমান, এরকম তুলনা হলে সেটা হবে রূপক। যেমন দেখেন, আমি যদি বলি রক্ত লাল, এখন বলেন তো কথাটা কি সত্য নাকি মিথ্যা? হ্যাঁ, অবশ্যই কথাটা সত্য, তাহলে উপমান কর্মধারয়। কিন্তু আমি যদি বলি বাহুলতা, বাহু লতার নেয়, তাহলে বাহু কিন্তু লতার মতো হয় না, তাহলে তুলনাটা যেহেতু মিথ্যা তাহলে এটা হবে উপমিত। আর যদি আমরা বলি মন মাঝি, মন দেখা যায় কিন্তু মাঝি দেখা যায় না, তাহলে অদৃশ্যের সাথে যখন আমরা দৃশ্যমান বস্তুর তুলনা করব সেটা কি হবে? রোকবার হবে। হ্যাঁ, কথা ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন, যতটুকু বলছি ক্লিয়ার কিনা? এ পর্যন্ত ক্লিয়ার? এবার বলেন ক্লিয়ার কিনা? ওকে, লেখা শেষ করেন। তাহলে সত্য হলে উপমান হবে আর মিথ্যা হইলে কি হবে? উপমিত হবে। সত্য হইলে উপমান আর মিথ্যা হইলে কি? উপমিত। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার কিনা? এ পর্যন্ত ক্লিয়ার? তো এবার দেখেন, আমরা পরের অংশে চলে যাচ্ছি। তাহলে দেখেন, যত আমরা উদাহরণগুলো দিব, যেমন দেখেন আমরা যদি বলি, এখানে দেখেন সেটা হচ্ছে যে আমরা বললাম ধরেন তুষার শুভ্র, তো দেখেন বরফ দেখতে কেমন হয়? সাদা হয়, তুলনাটা সত্য, উপমান কর্মধারয় সমাস। কিন্তু আমরা যদি এরকম বলি যে চরণ কমল, চরণ কমলের নে, তাহলে চরণ মানে কি? পা, কমল মানে পদ্ম, তা পা কখনো কি পদ্ম ফুলের মতো হয় না? তো এরকম যখন আমরা মিথ্যা তুলনা দেয়, আরেকটা সহজ কথা, যদি নাউনের সাথে অ্যাডজেক্টিভের তুলনা হয় তাহলে সেটা হবে উপমান, আর যদি নাউনের সাথে নাউনের তুলনা হয় তাহলে সেটা হবে উপমিত। কথা ক্লিয়ার? ওকে, এখন ক্লিয়ার কিনা বলেন? দুটা বিষয় বলছি, যদি তুলনাটা সত্য হয় তাহলে রতন বলছে যে ঠিক নাই, এখন ঠিক আছে, এখন বোর্ড ঠিক আছে, রতন বর্মন এখন ঠিক আছে, দেখেন বোর্ড। হ্যাঁ, আমি আসলে আমার আজকে অপারেটরটা নাই তো আমি নিজেই এটা বারবার করতেছি তো। আচ্ছা, তো দেখেন যেটা বলছিলাম, আরেকটা বিষয়, এখানে যদি আমরা এরকম বলি বিষাদ জ্ঞান সমুদ্র, তো জ্ঞান এটা কিন্তু দেখা যায় না, হাত দিয়ে ধরা যায় না, কিন্তু সমুদ্র এটা দেখাও যায়, হাত দিয়ে ধরা যায়। তার মানে প্রথম পদটা অদৃশ্য থাকবে, পরের পদটা দৃশ্যমান থাকবে। প্রথম পদটা হাত দিয়ে ধরা যাবে না, কিন্তু পরের পদটা হাত দিয়ে ধরা যাবে, এরকম যদি থাকে তাহলে সেটা কি হবে? সেটা হবে রূপক কর্মধারয় সমাস। ওকে, কথা ক্লিয়ার? যতটুকু বলছি এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? এ পর্যন্ত ক্লিয়ার?
রতন বর্মন, দেখেন এখন বোর্ড ঠিক আছে। হ্যাঁ, আপনি ক্লাস করেন, এখন ঠিক আছে বোর্ড। হ্যাঁ, তাহলে দুইটা বিষয় বলছি। হ্যাঁ, একটা হচ্ছে যে যদি তুলনাটা কি হয়, ওকে, এবার দেখেন আমরা যে সমাসটা পড়বো, একটু বেসিক আলোচনা করব। সেটা হচ্ছে দেখেন, বহুব্রীহি সমাসের মধ্যে আমাদের যে কনফিউশনটা হয়, বহুব্রীহি সমাসের মধ্যে আমরা জানি পূর্বপদ পরপদ কোনোটাই বোঝায় না, একটা ভিন্ন বিষয়কে বোঝায়। আমরা সেটাকে কি সমাস বলি? বহুব্রীহি সমাস বলি। তার মানে পূর্বপদও বোঝায় না, পরপদও বোঝায় না, বোঝায় কাকে? একটা ভিন্ন বিষয়কে বোঝায়। ওকে, তাহলে এই যে ভিন্ন বিষয়কে বোঝায়, তাহলে সেটা হচ্ছে কি সমাস? বহুব্রীহি সমাস। এখন এই বহুব্রীহির মধ্যে আপনারা একটু বলেন তো, আপনাদের কাছে কোনটা সবচেয়ে কঠিন লাগে? বহুব্রীহির মধ্যে কঠিন লাগে কোনটা বলেন তো? একটু বলেন, বহুব্রীহির মধ্যে কোনটা কঠিন? আচ্ছা, বহুব্রীহির মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে দেখবেন বেতিহার বহুব্রীহি, যেটা অনেকবার বিসিএসেও আসছে এবং অন্যান্য পরীক্ষাতেও আসছে। তো বেতিহার বহুব্রীহির মধ্যে আমরা একটু যদি দেখি, যেমন আমরা বললাম কোলাকুলি, এটা কি সমাস? বেতিহার বহুব্রীহি। তাহলে এটা চেনার উপায়টা কি? যখন একাধিক কর্তা একটা কাজ করে, সেটা হচ্ছে বেতিহার বহুব্রীহি। যেমন দেখেন, আমি যদি এরকম বলি, প্রথম পদের শেষে আ, পরের পদের শেষে ই, যেমন কোলাকুলি, তাহলে হাসা হাসি, হাসিতে হাসিতে যে আলাপ। এরকম ভাবে আমাদের যে বিষয়গুলা হচ্ছে, আমরা একাধিক কর্তা যখন একটা কাজ করে, সেটা হচ্ছে বেতিহার বহুব্রীহি। ওকে, আমরা তো আসলে আপনাদের কমেন্ট দেখার জন্যই হচ্ছে ক্লাস, মানে আসলে দেখতে হয়। হ্যাঁ, একজন বলছে যে স্যার আপনি ক্লাস করান, ফোন পরে দেখিয়েন। আচ্ছা, ফোন আপনাদের যদি কমেন্ট আমি না পড়ি বা ক্লাসের মানে রেসপন্স না দেখি, তাহলে আমি তো ক্লাস ওইভাবে নিতে পারবো না। কথা কি বুঝতে পারছেন? তো সুতরাং একটু মাথায় রাখবেন। হ্যাঁ, আপনাদের কমেন্ট পড়ার জন্য মূলত ফোন হাতে দেওয়া। তাহলে প্রথম পদের শেষে কি থাকবে? আ, আর পরবর্তী শেষে কি থাকবে? ই। তাহলে এটার নাম কি? বেতিহার বহুব্রীহি। এরপরে দেখেন, আমাদের এই বহুব্রীহির মধ্যে আমরা আরেকটা সমস্যায় পড়ি, সেটা হচ্ছে মধ্যবদলী বহুব্রীহি, যেটাতে মাঝখানে পদটা কি পায়? লোপ পায়। দেখবেন যে আমরা যদি এরকম বলি যে এরকম গায়ে হলুদ দেয়া হয়, যে অনুষ্ঠানে গায়ে হলুদ, এখানে মাঝখানে পদগুলো কি পাচ্ছে? লোপ পাচ্ছে। অথবা আমি বললাম নতুন ধানের অন্ন নবান্ন, এখানে মাঝখানে পদটা কি পায়? লোপ পায়। আচ্ছা, এরপরে তৎপুরুষ সমাসে কি হয়? বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, সেটা হচ্ছে কি সমাস? তৎপুরুষ সমাস। সবশেষে আমরা অব্যয়ীভাব সমাস দেখব, যে পূর্বপদে অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থটা কি থাকে? প্রাধান্য থাকে। ওকে, তাহলে পূর্বপদে কি থাকে? অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থটা কি থাকে? প্রাধান্য থাকে। তাহলে সেটার নাম কি সমাস? অব্যয়ীভাব সমাস। আচ্ছা, এবার আমরা যেটা বলছিলাম, হ্যাঁ দেখেন, তাহলে এই অব্যয়ীভাব সমাসটা যদি আমরা এইভাবে একটু বলি, একটা টেকনিক যদি বলি, তাহলে এর মধ্যে যতগুলো আসবে সেগুলো হচ্ছে কি সমাস? অব্যয়ীভাব সমাস। খেয়াল করেন একটু, যেমন আমরা যদি এরকম বলি যে আহা নিরপরাধ বেবিদের উপকারের প্রতি, আহা নিরপরাধ বেবিদের উপকারের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত। এখন দেখেন, এগুলো হচ্ছে অব্যয়ীভাব সমাস। আমরা কিভাবে জানবো? দেখেন, এই অব্যয়গুলো যদি শুরুতে থাকে, কি কি বলছি? আ, হা, নির, বে, বি, উপ, প্রতি, যথা, উত।
এই অব্যয়গুলো যদি শুরুতে থাকে তাহলে সেটা কি সমাস? অব্যয়ীভাব সমাস। একটু লেখেন, এই অব্যয়গুলো শুরুতে থাকলে সেটা কি সমাস? অব্যয়ীভাব সমাস। একটু লিখে রাখেন, এই অব্যয়গুলো যদি শুরুতে থাকে তাহলে সেটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। লিখে রাখেন, এই অব্যয়গুলো শুরুতে থাকলে সেটি অব্যয়ীভাব সমাস। একটু দ্রুত লিখেন। তাহলে দেখেন, আমরা দুইটা কথা বলছি, সেটা হচ্ছে আহা নিরপরাধ বেবিদের উপকারের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত। এখানে আমরা যদি বলি আ হা নির বে বি উপ প্রতি যথা উত, এই অব্যয়গুলো যদি শুরুতে থাকে তাহলে সেটা কি সমাস? অব্যয়ীভাব সমাস। তাহলে এখানে খেয়াল করেন, আমরা আ দিয়া যদি আমরা এখানে একটু বলি আকণ্ঠ অব্যয়ীভাব সমাস, হা ভাতে অব্যয়ীভাব সমাস, নিরামিষ অব্যয়ীভাব সমাস, বেহায়া অব্যয়ীভাব সমাস, বিশৃঙ্খল অব্যয়ীভাব সমাস, তারপর উপকূল অব্যয়ীভাব সমাস, প্রতিদিন অব্যয়ীভাব সমাস, যথারীতি অব্যয়ীভাব সমাস, উদ্বেল অব্যয়ীভাব সমাস। তাহলে একটু মনে রাখবেন, আহা নিরপরাধ বেবিদের উপকারের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত। আহা নির বেবি উপপ্রতি যথাউত, এই 9টা অব্যয় যদি শুরুতে থাকে সেটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। ঠিক না বে ঠিক? ঠিক কিনা বলেন? ওকে, লেখা শেষ? লেখা শেষ হলে একটু ডান কথাটা লিখেন। লেখা শেষ হলে একটু ডান কথাটা লিখেন। ওকে, এবার দেখেন, লেখা শেষ? ওকে, এবার আমরা একটু বিগত সালের প্রশ্ন সলভ করব। তবে প্রথমে আমরা একটু বিসিএস দিয়ে শুরু করব, কারণ বিসিএস এর প্রশ্নগুলো সবচেয়ে স্ট্যান্ডার্ড হয়। তারপরে আমরা নিবন্ধন, তারপরে প্রাইমারি, তারপরে নন ক্যাডার, এগুলো আমরা আলোচনা করব। এবার যতটুকু আলোচনা করছি এবার আপনারা উত্তর দিবেন। দেখেন তো, বাংলা অব্যয়ীভাব সমাসের উদাহরণ ব্যাকরণের কোন অংশ অন্তর্ভুক্ত করা যায় বলেন তো? অব্যয়ীভাব সমাসের কোন অংশের অন্তর্ভুক্ত করা যায় একটু বলেন, এটা একটু কমেন্ট করেন। কোন অংশ অন্তর্ভুক্ত করা যায়? আরেকটা বিষয়, আজকের ক্লাসটা যারা শেয়ার করবেন আমি একটু বলে দেই, সেটা হচ্ছে 10ম থেকে 48তম বিসিএস এর যে প্রশ্ন সমাধান ব্যাকরণ প্রশ্ন সমাধান পিডিএফ, এটা আপনারা মেসেঞ্জারে পেয়ে যাবেন। যদি আপনারা মেসেঞ্জারে নক দেন যে আমি ক্লাসটা শেয়ার করেছি বা এটা স্ক্রিনশটটা দিয়ে দেন। এই জন্য ক্লাসটা শেয়ার করলে আপনারা 10ম থেকে 48তম যে বিসিএস এর প্রশ্ন সমাধানের পিডিএফটা শতভাগ নির্ভুল সেটা পেয়ে যাবেন, আপনি আপনার মোবাইলেও পড়তে পারবেন। এই জন্য যারা ক্লাস শেয়ার করবেন অবশ্যই কমেন্টে শেয়ার ডান কথাটা লিখবেন, এবং নিজে শেয়ার করলে এটা একটু আমাদেরকে অবশ্যই আমাদের পেজের যে মেসেঞ্জার আর সাইদুল স্যার পেজে সেখানে একটু দিয়ে দিবেন। তাহলে আমরা আপনাকে কিন্তু সেই লিঙ্কটা দিয়ে দিব, লিঙ্কে ক্লিক করলে আপনি যে কোনো ব্রাউজার থেকে এটা ডাউনলোড করতে পারবেন। এই জন্য যারা শেয়ার ডান কথাটা লিখেন নাই তারা হচ্ছে আপনারা অবশ্যই শেয়ার করে শেয়ার ডান কথাটা লিখে দেন। ওকে, এবার তাহলে দেখেন, অবশ্যই উত্তর হবে উপসর্গ। কেন? কারণ এই যে অব্যয়ীভাব সমাসের শুরুতে কি থাকে? আহা নির বে বি উপপ্রতি যথাউত, এই ধরনের উপসর্গ থাকে। তাহলে অব্যয়ীভাব সমাসের সাথে কিসের সম্পর্ক আছে? উপসর্গের একটা ব্যাপার আছে। এরপরে দেখেন, আমরা যদি বলি নীলকর, এটা কোন সমাস? 46-এ আসছিল। নীলকর কোন সমাস বলেন তো? নীলকর, নীল করে যে বা নীল চাষ করে যে, তাহলে নাউনের সাথে যদি ভার্ব থাকে তাহলে সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। তাহলে উপতৎপুরুষের সমাসের বৈশিষ্ট্যটা কি? লেখা রাখেন, নাউনের সাথে কি থাকে? ভার্ব থাকে। যেমন দেখেন, আমরা যদি বলি পকেট মার, পকেট মারে যে, তাহলে প্রথমে হলো নাউন, পরে হলো কি? ভার্ব। তাহলে এই যে নীলকর, প্রথমে নীল হচ্ছে নাউন, তারপরে কি? এটা হলো করা, নীল করা বা নীল চাষ করা, এটা কিন্তু একটা ভার্ব।
তাহলে নাউনের সাথে যদি ভার্ব থাকে সেটা হচ্ছে উপতৎপুরুষ সমাস। এবং উপতৎপুরুষ সমাসটা আরেকটা টেকনিক লিখে রাখেন, সেটা হচ্ছে কিসের মতো? লেখা রাখেন এক কথায় প্রকাশের মতো। এক কথায় প্রকাশের মতো। যেমন আমি এরকম বললাম পকেট মারে যে ছেলে ধরা, ছেলে ধরে যে, এই যে ছেলে ধরে যে ছেলে ধরা এক কথার মতো লাগতেছে। তারপর বললাম পকেট মারে যে পকেট মারে এক কথায় প্রকাশের মতো লাগতেছে। পাড়া বেড়ায় যে পাড়া বেড়ানি এক কথায় প্রকাশের মতো লাগতেছে। নীল করে যে বা নীল চাষ করে যে নীল কর এক কথা প্রকাশের মতো লাগতেছে। তাহলে এক কথা প্রকাশের মতো লাগলে সেটা কি হবে? সেটা হবে উপপদ তৎপুরুষ সমাস। তো শেয়ার করলে অবশ্যই শেয়ার ডান কথাটা লিখবেন। ওকে, শেয়ার করলে অবশ্যই শেয়ার ডান কথাটা লিখবেন। আর পিডিএফ এর জন্য আমাদের অবশ্যই পেজের মেসেঞ্জারে আপনারা একটু নক করবেন। ওকে, ক্লিয়ার? তাহলে তাহলে অবশ্যই উত্তর কি হবে? উপপদ তৎপুরুষ সমাস। এরপরে প্রশ্ন হচ্ছে কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলে? উপপদ বলে। কৃদন্ত পদের মধ্যে উপপদ বলে। আচ্ছা, এরপরে দেখেন চিকিৎসা শাস্ত্র কোন সমাস? দেখি এটা পারেন কিনা। চিকিৎসা শাস্ত্র কোন সমাস? একটু দ্রুত কমেন্ট করবেন, কারণ আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করবো আজকে ক্লাসে, এবং আজকে ক্লাস থেকে যাতে 2 থেকে 3টা প্রশ্ন কমন পান, অন্তত 2টা প্রশ্ন যাতে আপনারা কমন পান। ওকে, এখন আপনাকে এই এক ক্লাসে আমি এই শত শত এমসিকিউ সলভ এটা শিখাইতে পারবো না, বাট এখানে আপনি যতটুকু বেসিক শিখবেন এগুলাতে আপনি শত শত সলভ করতে পারবেন। কিন্তু এক ক্লাসে এই 500, 800, 1000 এমসিকিউ সলভ এটা করানো কোনোভাবে কিনা সম্ভব না। চিকিৎসা শাস্ত্র কোন সমাস? চিকিৎসা শাস্ত্র কোন সমাস একটু বলেন। চিকিৎসা বিষয়ক শাস্ত্র, তাহলে অবশ্যই কর্মধারয় সমাস, এবং এটা মূলত হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় হবে। মধ্যপদলোপী কর্মধারয় হবে, কারণ চিকিৎসা শাস্ত্র মানে কি? চিকিৎসা বিষয়ক শাস্ত্র, যেটা এটাকে বলে চিকিৎসা শাস্ত্র। তাহলে এটা কি হবে? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কথা ক্লিয়ার? তো আসলে আমরা পরবর্তী ক্লাসগুলা শুধু এমসিকিউ সলভ করব। কেন বলেন তো? কারণ আপনাদের জন্য। আপনারা ক্লাসের কোয়ালিটি বুঝেন না, এবং না বুঝে হচ্ছে আপনারা শুধু শুধু এমসিকিউ সলভ করালে আপনাদেরকে এক ক্লাসে যদি 1000 এমসিকিউ সলভ করে দেই, আপনি ব্যাপক খুশি হয়ে যাবেন যে না, এক টেকনিকে 2000 এমসিকিউ সলভ, তার মানে ব্যাপক খুশি, এক ফাইলই যথেষ্ট। ঠিক আছে? তো যেটা বাংলাদেশে চলে বেশি, আগামী ক্লাস থেকে আমরা এটাই করাবো ইনশাআল্লাহ। আপনারা যেটা চান সেটা আপনাদের জন্য ভালো হবে, তাহলে উপস্থিতিও ভালো থাকবে এবং আপনারা ব্যাপক তালি দিবেন। পরে পরীক্ষা হলে যদি না পারেন পরে গিয়ে গালি দিবেন, সমস্যা নাই, কিন্তু আপাতত তো তালি দিবেন, অসুবিধা নাই। ঠিক আছে? তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে চিকিৎসা বিষয়ক শাস্ত্র। এরপরে দেখেন মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটা? এখন সবগুলাতেই তো মাঝখানে পদটা কি পাইছে? লোপ পাইছে। তাহলে আপনি কিভাবে বলবেন মধ্যপদলোপী কর্মধারয় কোনটা? দেখেন কোনটাতে পরপদ প্রাধান্য পাইছে, এটা তো উভয় পদ প্রাধান্য পাইছে, তাহলে এটা কাটা। তারপরে আমরা যদি এখানে বলি কুসুমের মতো কোমল, কুসুম কোমল, তো এখন এটা তো সত্য কথা, তাহলে উপমান কর্মধারয় মহান যে পুরুষ, মহাপুরুষ, তাহলে এটা সাধারণ কর্মধারয়, তাহলে সিংহ চিহ্নিত আসে, এই চিহ্নিত কথার লোপ পাইছে, তাহলে এটা কি হবে? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কথা ক্লিয়ার? আনিসুর রহমান, ঠিক আছে? কথাটি ভালো লাগলো বলতে আসলে কথাটা অনেক কষ্ট থেকে বললাম। হ্যাঁ, মানে এখনকার হচ্ছে যে মানে স্টুডেন্টের কোয়ালিটি এমন পর্যায়ে চলে গেছে, আপনি দেখেন যখন একটা রাস্তার মধ্যে লেখা থাকে যে এরকম যে মানে এক ফাইলই যথেষ্ট, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, তাহলে আপনি ভাববেন যে ওই ওষুধের কোনো প্রতিক্রিয়াই নাই, হয়তো বা চিনির রস টস কোনো কিছুতে বানায় রাখছে, বলছে যে এখানে এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এক ফাইলই যথেষ্ট। তার মানে হচ্ছে আপনি বুঝে নিবেন যে এটার আসলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, মানে এটা কোনো প্রতিক্রিয়াই নাই, এই জন্য লিখে দিচ্ছে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আর এক ফাইলে যদি যথেষ্ট, তাহলে এত ডাক্তার কবিরাজ কেন বসে আছে? কথা বুঝতে পারছেন? তো সুতরাং বাংলা ব্যাকরণ কিন্তু আসলে কঠিন বিষয়। সমাজ যদি কেউ সহজ বলে আমি ভাববো সে সমাজ বুঝে না, কারণ আমি দীর্ঘ 17 বছর বাংলা পড়াই। আপনারা ফেসবুক, গুগল, ইউটিউব, ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে প্লে স্টোর, যত সামাজিক যোগাযোগ মাধ্যম আছে সে কোনো জায়গায় আমিনুল স্যার বাংলা লিখে সার্চ দিবেন, আমার সম্পর্কে কিছু না কিছু পাবেন, হয়তো কিছু ভিডিও পাবেন ইউটিউবে বা গুগলে, আপনি ইনফরমেশন পাবেন। আপনি প্লে স্টোরে আমার নামে আমিনুল স্যার বাংলা নামে অ্যাপস আছে, তো আপনি ফেসবুকে আমিনুল স্যার বাংলা নামে পেজ, সব জায়গায় পাবেন, আমার সঙ্গে জানতে পারবেন। এখন কথা হচ্ছে যে আমি কখনোই সরাসরি আসলে এমসিকিউতে চলে যাই না। কেন? একটু বেসিক আলোচনা না করলে তা আপনি এমসিকিউটা সলভ করবেন কোথা থেকে? এই জন্য আমরা চাইছিলাম যে এমসিকিউটা সলভ করব, বাট আগে আমরা একটু বেসিক আলোচনাটা করি। এখন আপনারা সবাই চাচ্ছেন যে না আলোচনা না, এমসিকিউ সলভ হোক, তো ঠিক আছে আমরা পরের ক্লাস থেকে এমসিকিউ সলভ করে। দেখেন উপমান কর্মধারয় কোনটা?
এটা হবে শশ ব্যস্ত। কেন বলেন তো? এই শশকের ন্যায় ব্যস্ত, আমরা যদি এরকম বলি যে শশকের ন্যায় ব্যস্ত, তো আসলে এখানে দেখেন শশক মানে হচ্ছে খরগোশ, তো খরগোশ তো সবসময় ব্যস্তই থাকে। শশক মানে কি? শশক মানে হচ্ছে খরগোশ, তো খরগোশ দেখবেন সবসময় ব্যস্তই থাকে, তাহলে কথাটা সত্য। কথাটা সত্য মানে কি? যাদের মান সম্মান থাকে তারা সত্য কথা বলে, তার মানে উপমান কর্মধারয় সমাস। সমাস আসলেই কঠিন, এটা আমি মন থেকে বলতেছি। কেউ যদি বলে যে না সমাস আসলে মানে কঠিন না, আমি ভাববো সে গোড়াটিম সমাস সম্পর্কে জানেই না। আসলেই কঠিন, বাট এটা একটু বেসিক থেকে পড়তে হবে, ঠিক আছে? বুঝে না সে বুঝে না, কি যে বুঝে না তাও বুঝে না। আমাদের অবস্থাটা হইলো আমরা যে কি যে বুঝি না সেটা বুঝি না, ঠিক আছে? এস এর শারমিন বলছে আপনার ক্লাস এডো হাইবে করছিলাম, সে 2020 সালের কথা। হ্যাঁ, তাহলে দেখেন, তাহলে কথাটা সত্য মানে কি? উপমান কর্মধারয় সমাস। কোনটি ব্যতিহার বহুব্রীর উদাহরণ? খালি মনে রাখবেন প্রথম পদের শেষে থাকবে আ আর পরপদের শেষে থাকবে, তাহলে কানা কানি, কানে কানে যে কথা, হাসা হাসি, হাসিতে হাসিতে যে আলাপ, কুলাকুলি কুলাকুলিতে যে সম্ভাষণ, তাহলে প্রথম পদের শেষে থাকবে আ, পরপদের শেষে থাকবে ই। ওকে, অনুপম হচ্ছে অনেকবার করছি সমাজ, এখন আয়াতটা আনতে পাই না। সমাজটা আসলে কঠিন রে ভাই। শাপলা আক্তার বলছে রংপুর থেকে। ওকে, আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? তাহলে প্রথম পদের শেষে বলছি আ, পরপদের শেষে। আর যারা ক্লাসে আছেন আমাকে একটু বলেন তো যে এখানে কি এমন কোন স্টুডেন্ট আছেন যারা আমার অফলাইনে ক্লাস করছেন? কারণ আমি মোটামুটি 2016 সাল থেকে অফলাইনে অনেকগুলা বিসিএস কোচিং এ ক্লাস নিয়েছি, যেমন ওরাকল, বিসিএস কনফিডেন্স। তো এই বিষয়গুলোতে কিন্তু ক্লাস নেওয়া হয়েছে। আপনারা এখানে কি আমার কেউ অফলাইনে কোনো স্টুডেন্ট আছেন কিনা একটু কমেন্ট করেন তো। তাহলে দেখেন কানাকানি কি সমাস? ব্যতিহার বহুব্রী। এরপরে দেখেন পুষ্প সৌরভ। তো পুষ্প সৌরভ মানে কি? পুষ্পের সৌরভ। তো যেটা পুষ্পের সৌরভ, এখন দেখেন এই যে একটা ফুল, হ্যাঁ, তো এই ফুলের ভিতরে একটু সৌরভ পাইলাম, তাহলে পুষ্পের সৌরভ মানেই তো পুষ্প সৌরভ, তাহলে অবশ্যই এটা কি হবে? এটা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখানে তৎপুরুষ দেওয়া আছে, আমরা কি করব? সেটাই আনসার করব। তৎপুরুষ সমাস, পুষ্প সৌরভ মানে পুষ্পের সৌরভ। বিস্ময়াপন্ন, এটা ব্যাস বাক্য বলেন। বিস্ময়াপন্ন এটা ব্যাস বাক্যটা বলেন, এটা ব্যাস বাক্যটা একটু আলোচনা করেন। বিস্ময়াপন্ন এটা ব্যাস বাক্য আলোচনা করেন, এটা ব্যাস বাক্যটা বলেন। বিস্ময়াপন্ন তাহলে ব্যাস বাক্যটা কি হবে? এটা ব্যাস বাক্য হবে বিস্ময়কে আপন্ন। তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমাস। বিস্ময়াপন্ন মানে কি? বিস্ময়কে আপন্ন বলেন। জুবাইদা একজনকে পাওয়া গেছে, সে আমার অফলাইনে ক্লাস করছে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন জলে স্থলে কোন সমাস? এটা হবে অলুক দ্বন্দ্ব। কেন? দেখেন জলে ও স্থলে, জলে স্থলে, দেখেন এখানে বিভক্তি, এখানে আছে বিভক্তি আছে, এবং বিভক্তিটা কিন্তু এখনো রয়ে গেছে। কথা বুঝতে পারছেন? বিভক্তিটা কিন্তু এখনো রয়ে গেছে, যেহেতু বিভক্তিটা রয়ে গেছে, হ্যাঁ। যেমন আগামীকালকে আমার ক্লাস আছে ময়মনসিংহ ওরাকলে, হ্যাঁ। দেখেন তো ক্যামেরা ঠিক আছে কিনা। ক্যামেরাটা আজকে একটু ঝামেলা হয়ে গেছে, ঠিক করতে পারেনি, কেউ নাই অপারেটর। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? তো দেখেন এই জলের স্থলে কি সমাস? অলুক দ্বন্দ্ব সমাস, কারণ দুইটাতে বিভক্তি আছে এবং লোপ পায় নাই। আর দ্বন্দ্ব মানে মনে রাখবেন জোড়া, বিভক্তিটা কি থাকবে? জোড়ায় জোড়ায় থাকবে। জলে ও স্থলে, জলে স্থলে, কানেও মানে মায়েও যে মায়ে যে এরকম থাকবে, হ্যাঁ। ওকে, আচ্ছা, এরপরে দেখেন যে সমাসে পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে কি বলে? তাকে কিন্তু দ্বিগু সমাস বলে। তাকে কি সমাস বলে? দ্বিগু সমাস বলে। আখি চৌধুরী বলছে অফলাইনে করি, তবে অনলাইনে বহু আগে কোর্স করেছি। আচ্ছা, আপনি আমাকে নক দিয়েন। অফলাইনে অনলাইনে যারা আমার স্টুডেন্ট ছিল, বিগত সকল স্টুডেন্টকে কিন্তু ফ্রি অ্যাক্সেস দেওয়া হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, বিদ্যাবাড়িতেও ক্লাস নিতাম 2021 পর্যন্ত, হ্যাঁ। আচ্ছা দেখেন, এরপরে হচ্ছে বহুব্রী সমাসবদ্ধ পদ কোনটি? অনমনীয় মানে কি? নমনীয় নয় যা। অনমনীয় মানে কি? নমনীয় নয় যা। এরপরে জজ সাহেব, যিনি জজ তিনি সাহেব, মানে চৌধুরী সাহেব বা জজ সাহেব,
তো যিনি জজ তিনি সাহেব অবশ্যই কি সমাস? কর্মধারয় সমাস। আলো ছায়া, দেখেন আলো ছায়া বলতে কি শুধু আলোকে বোঝায় নাকি দুইটাকে বোঝায়? আলো ছায়া, আলো ছায়া। কিছু জায়গায় দেখবেন এরকম যে এখানে আলো আছে আবার কি আছে, হালকা ছায়া আছে, আলো ছায়া, আলো ছায়া। তাহলে কি হবে এটা? অবশ্যই উত্তর হবে দ্বন্দ্ব সমাস। আলো ছায়া, আলো ছায়া কি সমাস? দ্বন্দ্ব সমাস। আনত মানে কি? ঈষৎ নত, আনত অব্যয়ীভাব সমাস। মনে আছে একটু আগে বলছিলাম আহা নিরপরাধ বেবিদের উপকারের প্রতি যথাযথ উৎসাহ থাকা উচিত। তাহলে আহা নির বেবি উপপ্রতি যথাযথ, এই 9টা অব্যয় শুরুতে থাকলে চোখ বন্ধ করে সেটা কি সমাস? অব্যয়ীভাব সমাস। তাহলে আ আছে মানে কি সমাস? অব্যয়ীভাব সমাস। তাহলে আ হা নির বেবি উপপ্রতি যথাযথ, এই অব্যয়গুলো শুরুতে থাকলে কি সমাস? অব্যয়ীভাব সমাস। কথা ক্লিয়ার? লেখা শেষ? তাহলে অব্যয়ীভাব সমাস কোনগুলা? এই অব্যয়গুলা যদি শুরুতে থাকে সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। এরপর দেখেন জ্যোৎস্না রাত। জ্যোৎস্না রাত মানে কি? জ্যোৎস্না শোভিত রাত। জ্যোৎস্না রাত মানে কি? জ্যোৎস্না শোভিত রাত। তাহলে অবশ্যই এটা কি সমাস? মধ্যপদলিপি কর্মধারয় সমাস। জ্যোৎস্না রাত মানে হচ্ছে জ্যোৎস্না শোভিত রাত। ওকে, এরপরে দেখেন প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তু তুলনা করলে, প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুকে কি বলা হয়? সেটাকে বলা হয় উপমেয়। এটা সমাসের সংজ্ঞা থেকে আসছে যে প্রত্যক্ষর সাথে পরোক্ষ তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটাকে কি বলে? এটাকে বলা হয় হচ্ছে উপমেয়। ওকে, এরপর দেখেন লাঠালাঠি। ওই যে মনে আছে বলছিলাম প্রথম পদের শেষে আ, পরের পদের শেষে, তাহলে লাঠা লাঠি, কানা কানি, গুতা গুতি, সিমটা সিমটি, কানা কানি। তাহলে অবশ্যই কি সমাস? বেতিহার বহুব্রীহি, যেটা আমরা একটু আগে পড়ে আসলাম। কি সমাস বলেন তো? বেতিহার বহুব্রীহি। চাঁদ মুখ মানে কি? চাঁদের মতো মুখ। চাঁদ মুখ মানে কি? চাঁদের মতো মুখ। কি সমাস? কর্মধারয় সমাস। যে সমাসের ব্যাস বাক্য হয় না কিংবা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে নিত্য সমাস। তাকে কি বলা হয়? নিত্য সমাস বলা হয়। কোনটি দ্বন্দ্ব সমাস? দেখেন তো হাইফেন আছে কোনটাতে? তাহলে দ্বন্দ্ব সমাস কোনটা হবে বলেন? হাইফেন আছে যেখানে দ্বন্দ্ব হবে সেখানে। হাইফেন আছে যেখানে দ্বন্দ্ব হবে সেখানে। তাহলে হাইফেন থাকলে এটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। হাইফেন থাকলে কি সমাস? দ্বন্দ্ব সমাস। এরপরে দেখেন মধ্যপদী কর্মধারয় কোনটা? হাসি মাখা মুখ, হাসি মুখ। কেন? কারণ মাঝখানে বর্ত লোপ পাইছে। তাহলে বাকিগুলা কেন হবে না? কারণ ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী, ক্ষণস্থায়ী, দ্বিতীয় তৎপুরুষ। কারণ ব্যক্তি অর্থে কি হয়? দ্বিতীয় তৎপুরুষ হয়। অরুণের মতো রাঙা, অরুণ রাঙা কথাটা সত্য। তাহলে এই যে নাউনের সাথে অ্যাডজেক্টিভ, তার মানে উপমান কর্মধারয় সমাস। ঘর থেকে ছাড়া, ঘর ছাড়া, তাহলে মাইনাস বোঝায় মানে কি? পঞ্চমী তৎপুরুষ। মাইনাস মানে হচ্ছে পঞ্চমী তৎপুরুষ। কথা ক্লিয়ার? তাহলে এই বিষয়গুলো আমরা এইভাবে অবশ্যই এইভাবে পড়বো। হ্যাঁ, এবার দেখেন প্রাইমারি প্রশ্ন। প্রাইমারি প্রশ্নটা হচ্ছে আমরা একটু সলভ করব, কারণ এই প্রশ্নগুলো কিন্তু রিপিট হয়। অনুগমন। অনুগমন মানে কি? গমনের পশ্চাৎ। অনুগমনের ব্যাস বাক্য কোনটা? গমনের পশ্চাৎ। দ্বীপের ব্যাস বাক্য কোনটা? দুই দিকে অবজার। তো অপ মানে হচ্ছে পানি। দেখেন দ্বীপের কি দুই দিকে পানি থাকে? না, দ্বীপের চতুর্দিকে পানি থাকে। এই জন্য যেটা বাস্তবে সম্ভব না সেটা হলো নিপাতন সিদ্ধ বহুব্রীহি সমাস। মনে রাখবেন, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি যেটা, এই নিপাতনে সিদ্ধ বহুব্রীহি যেটা, এটা আমি হচ্ছে যেটা বলবো নিপাতন সিদ্ধ বহুব্রীহি মানে হচ্ছে, আপনি মনে রাখবেন এটাকে আমি নাম দিছি অনন্ত জলিল সমাস। অনন্ত জলিল সমাস। ওকে, নিপাতন সিদ্ধ বহুব্রীহি সমাস মানে কি বলেন তো? এটাকে আমি বলি অনন্ত জলিল সমাস, মানে যেটা বাস্তবে সম্ভব না। মাইনাস বোঝায় মানে কি? পঞ্চমী তৎপুরুষ। মাইনাস মানে হচ্ছে, ওকে, তাহলে যেটা বাস্তবে সম্ভব না, তাহলে দেখেন দুই দিকে অবজার, এটা কি বাস্তবে সম্ভব? দ্বীপের কি দুই দিকে পানি থাকে? অথবা আমরা যদি এরকম বলতাম নিপাতন সিদ্ধ বহুব্রীহি, আমি একটা উদাহরণ দিই, যেমন পণ্ডিত মূর্খ।
পণ্ডিত হয়ে যে মূর্খ, একটা মানুষ পণ্ডিত হয়ে সে আবার মূর্খ হয় কেমনে? তাহলে যেটা বাস্তবে সম্ভব না, তো অনন্ত জলিলের কাজ কি? অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলের কাজ। তার মানে যেটা বাস্তবে সম্ভব না সেটা নিপাত নিষিদ্ধ বহুব্রীহি সমাস। আমি বললাম জীবন মৃত, জীবিত থেকেও যে মৃত, এটা বাস্তবে কিনা? সম্ভব না। কথা ক্লিয়ার? এরপর দেখেন পণ্ডিত মূর্খ, ওই যে আমরা আগে বললাম পণ্ডিত হয়ে যিনি মূর্খ, তাহলে এটাও কি সমাস? নিপাত নিষিদ্ধ বহুব্রীহি সমাস। ওকে, কথা ক্লিয়ার কিনা বলেন? কথা ক্লিয়ার? লেখা শেষ। অসম্ভবকে সম্ভব করা কার কাজ? অনন্ত জলিলের কাজ। তেপান্তর, তিন প্রান্তরের সমাহার, তাহলে কি সমাস? দ্বিগু সমাস। তেপান্তর, এটা সহজের জন্য বলে দিলাম। তেপান্তর মানে কি? তিন প্রান্তরের সমাহার। কি সমাস? অনুচিত মানে কি? ন উচিত, অনুচিত, তার মানে কি সমাস? তৎপুরুষ সমাস। উপকূল কি সমাস? আচ্ছা বলেন, একটু আগে তো আমরা পড়ে আসলাম, আহা নিরপরাধ বেবিদের উপকারের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত। তাহলে আহা নির বেবি উপপ্রতি যথা উৎ, এগুলা শুরু থাকলে কি সমাস? অব্যয়ীভাব সমাস। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখার জন্য কোন বিরাম চিহ্ন বসে? হাইফেন বসে। মনে আছে আমরা একটু আগে বলছিলাম যে দ্বন্দ্ব সমাসের মাঝখানে কি থাকে? হাইফেন থাকে। তার মানে মাঝখানে যদি হাইফেন থাকে তাহলে অবশ্যই সেটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। ঠিক না বে ঠিক? ঠিক কিনা বলেন? তাহলে মাঝখানে হাইফেন থাকলে কি সমাস? দ্বন্দ্ব সমাস। এরপর দেখেন শশ ব্যস্ত, শশকের ন্যায় ব্যস্ত, কথাটা কিন্তু সত্য। শশ ব্যস্ত মানে কি? শশকের ন্যায় ব্যস্ত, তাহলে কি সমাস? কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস। ওকে, এরপরে কাজল কালো কথাটা সত্য এবং নাউনের সাথে কার তুলনা? অ্যাডজেক্টিভের তুলনা। যেহেতু নাউনের সাথে অ্যাডজেক্টিভের তুলনা, তাহলে এটা কি সমাস বলেন তো? উপমান কর্মধারয়। কেন? কারণ যাদের মান সম্মান আছে তারা সত্য কথা বলে। আর আপনি যখন সত্য কথা বলবেন, সত্যবাদীরা সব সময় ন্যায়ের মাঝে বেঁচে থাকে। সত্যবাদীরা যেহেতু ন্যায়ের মাঝে বেঁচে থাকে, তাহলে ন্যায়টা কোথায় হবে? মাঝখানে হবে। কারণ সত্যবাদীরা কি করে? ন্যায়ের মাঝে বেঁচে থাকে। আবারও বলছিলাম, সত্যবাদীরা কি করে? ন্যায়ের মাঝে বেঁচে থাকে। তাহলে এখানে ন্যায়টা কোথায় হবে? মাঝখানে হবে। তাহলে সত্যবাদীরা। কিন্তু যদি আমি মিথ্যা কথা বলতাম যে বাহুলতা, বাহুলতা নেই, তো বাহু তো লতার মতো হয় না, তার মানে এটা কিন্তু উপমিত কর্মধারে হবে। কেন? কারণ বাহু কিসের মতো হয় না? লতার মতো হয় না। ওকে, তাহলে বাহু কিসের মতো হয় না? লতার মতো হয় না। ওকে, ক্লিয়ার? এরপরে দেখেন কোনটি মধ্যপদলিপি কর্মধারা মানে বহুব্রীহি সমাস, সেটা হলো উদাহরণ 9 বলছে। তাহলে এগুলা সবই হচ্ছে মধ্যপদলিপি বহুব্রীহি। আর এটা কি? মধ্যপদলিপি বহুব্রীহি উদাহরণ 9 বলছে। নিরামিষ, আমরা বলছিলাম আহা নিরপরাধ বেবিদের উপকারের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত। তাহলে নির, শুরুতে নির আছে, কি সমাস? অব্যয়ীভাব সমাস। তাহলে শুরুতে যদি অব্যয় থাকে কি সমাস? অব্যয়ীভাব সমাস। কোন সমাসে ব্যাস বাক্য হয় না? নিত্য সমাস। ব্যাস বাক্য হয় না মানে কি? ব্যাস বাক্য করতে গেলেও অন্য পদের কি নিতে হয়? সাহায্য নিতে হয়। এই জন্য আমরা এটাকে কি সমাস বলি? নিত্য সমাস বলি। ওকে, তাহলে একটু বলেন তো, একটু সত্যি করে বলেন যে ক্লাসে একেবারে কি নতুন কিছু পাইছেন নাকি পান নাই? মানে আপনি কি সবই জানতেন আগে, নাকি নতুন কোনো টেকনিক পাইছেন যেটা আপনার কাজে লাগবে? একটু কমেন্টে জানান তো। এবার দেখেন নিবন্ধনের প্রশ্ন, কলেজ এবং স্কুল, এই প্রশ্নগুলা কিন্তু ব্যাপকভাবে কি হয়? রিপিট হয়। এজন্য আমাদের কি করতে হবে? এগুলো একটু পড়তে হবে। যেমন দেখেন উপপদ তৎপুরুষ সমাস কোনটা? আমরা আগেই বলছি, নাউনের সাথে যদি ভার্ব থাকে এবং যদি এক কথা প্রকাশের মতো মনে হয় তাহলে সেটা হবে উপপদ তৎপুরুষ সমাস। তাহলে ছেলে ধরা, ছেলে ধরে যে, তাহলে এটা কি সমাস? উপপদ তৎপুরুষ সমাস। তাহলে ছেলে ধরা, ছেলে ধরে যে। হ্যাঁ, আমরা এমসিকিউ গুলা শেষ করে কিন্তু ক্লাসটা শেষ করব। হ্যাঁ,
ওকে, এরপরে দেখেন সমাসবদ্ধ পদ কোনটা বলেন তো, সমাসবদ্ধ পদ কোনটা? এই পদগুলোর মধ্যে বলেন কোনটা সমাসবদ্ধ পদ? ওকে, হ্যাঁ সারপত্র, এটা হলো সমাসবদ্ধ। হ্যাঁ, কোনটি বেতিহার বহুব্রী সমাসের উদাহরণ? বেতিহার বহুব্রী কোনটা? প্রথম পদের শেষে আ, পরের পদের শেষে। তাহলে কানা কানি বেতিহার বহুব্রী, আমরা একটু আগে বললাম। কানা কানি কি সমাস? বেতিহার বহুব্রীহি। হ্যাঁ, কানাকানি কি সমাস বলেন? বেতিহার বহুব্রী। এরপরে দেখেন কালান্তর, এটার ব্যাস বাক্য কোনটা বলেন তো? বলেন কালান্তর, এটা ব্যাস বাক্য কি? দেখেন কালান্তর মানে অন্য কাল। কোনটি রূপক কর্মধারয় সমাস? প্রথমটা দেখা যায় না, পরেরটা দেখা যায়। তাহলে এখানে দেখেন তো, এখানে কর মানে বাহু, এটা দেখা যায়, তাহলে এটা আনসার হবে না। কর পল্লব, কর দেখা যায়, এটা হবে না। কচু দেখা যায়, এটা হবে না। তাহলে আনসার হবে কোনটা? কাল স্রোত। কেন? কাল মানে সময়, এটা দেখা যায় না। অদৃশ্যের সাথে তখন দৃশ্য মানে তুলনা হয়, সেটা কি হবে? রূপক হবে। ওকে, তো যারা হচ্ছে ক্লাসটা শেয়ার করবেন অবশ্যই কমেন্টে শেয়ার ডান কথাটা লিখবেন, তাহলে দশম থেকে 48তম বিসিএস এর যে প্রশ্ন সমাধানের পিডিএফ, সেটা আপনি কিন্তু ইনবক্সে পেয়ে যাবেন। ওকে, এরপর দেখেন বিনা পানি, বিনা পানিতে যার, তাহলে বেদীকরণ বহুব্রীহি সমাস, কারণ ভিন্ন কিছুকে বোঝায়। বিনা পানি যার, হাতে বাঁশি যার, কাকে বোঝায়? তার মানে দেবী সরস্বতীকে বোঝায়। কৃতবিদ্যা, কৃতবিদ্যা যার, এগুলো সবই কি সমাস? এগুলো হচ্ছে বহুব্রীহি সমাস। যার আছে যেখানে, বহুব্রীহি সেখানে। কোন সমাসে পরপদের অর্থ প্রাধান্য থাকে? দেখেন অব্যয়ভাবে পূর্ব পদের, বহুব্রীহিতে তৃতীয় পদের, দ্বন্দ্ব সমাসে সবগুলো পদের। তাহলে অবশ্যই আনসার কোনটা হবে? আনসার হবে কর্মধারা। কারণ এই যে আমরা বললাম ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই, এখানে কিন্তু জামাইকে বোঝানো হয়। তাহলে অবশ্যই কোন পদের? পরপদের। কথা ক্লিয়ার? এরপর দেখেন কোনটি নিত্য সমাস? ওই যে অন্য গৃহ, নিত্য সমাস। উপকণ্ঠ, কণ্ঠের সমীপে, এই যে উপ শব্দ থাকলে বা অব্যয় শুরুতে থাকলে সেটা কি সমাস? অব্যয়ীভাব সমাস। যদি আমরা এরকম বলি আ, হা, নির, বে, বি, উপ, প্রতি, যথা, উত, এই অব্যয়গুলি শুরুতে থাকলে কি সমাস? অব্যয়ীভাব সমাস। এখন ক্লাসটা কেমন লাগলো একটু বলেন, বা এই প্রশ্নগুলো যদি রিপিট হয় আপনি কমন পাবেন কিনা একটু মন থেকে বলেন, যে আসলে আজকের ক্লাসে যেমন এই যে হাইফেন থাকলে দ্বন্দ্ব সমাস, সত্য হইলে উপমান, মিথ্যা হইলে উপমিত, অথবা যদি নাউনের সাথে ভার্ব থাকে তাহলে সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস, এই যে বিষয়গুলো বললাম, অথবা অব্যয়ীভাবের একটা টেকনিক বললাম, আ, হা, নির, বে, বি, উপ, প্রতি, যথা, উত, এই 9টা অব্যয় শুরুতে থাকলে অব্যয়ীভাব সমাস। এখন বলেন এই বিষয়গুলো মোটামুটি নতুন কিনা একটু কমেন্ট করে জানান যে ক্লাসটা কেমন লাগলো, তাহলে আমরা আরো উৎসাহিত হব। আর যদি মনে করেন যে না ক্লাসে একেবারেই উপকৃত হন নাই, তাহলে শুধু শুধু আমাদের তো এরকম কষ্ট করার কোনো মানেই হয় না। আপনারা নিজে নিজে পড়বেন ভাইরা, একটু বলেন। হ্যাঁ, ওকে, একটু বলতে হবে। এরপরে আপনাদের জন্য আজকে একটু সুখবর আছে, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই রাত 9টার ব্যাচ চান। মানে এটা হলো আমাদের ইনবক্সে একটা সেরা মেসেজ সবসময় যেটা আসে, যে স্যার দিনের বেলা না, রাত 9টা একটা ব্যাচ শুরু করেন, এবং একদম নতুন ব্যাচ চাই। তো যাই হোক, আপনাদের অনুরোধে আমরা কিন্তু অবশেষে শুরু করতেছি, যেটা সেটা হচ্ছে যে রাত 9টার ব্যাচ, প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড, এটা। তার মানে আমরা এই কোর্সটাতে এমন ভাবে পড়াবো, প্রাইমারি 100% কভার হবে, নিবন্ধনের একেবারে 100% সিলেবাস ধরে ধরে আমরা পড়াবো, 10তম 20 গ্রেডের আমরা একবারে সিলেবাস ধরে ধরে পড়াবো। তার মানে এই তিনটাই পুরোপুরি কি হবে? কভার হবে। হ্যাঁ, তো এটা রাত 9টার ব্যাচ। যারা আসলে একেবারে মোটামুটি ব্যস্ত থাকেন দিনের বেলা, রাতে যারা ক্লাস করতে চান তাদের জন্য
একটু বলি, যেমন কোর্সগুলা, যেটা একটা হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ কোর্স, এটা 3500 টাকা ফি। বাট আপনি এখন যদি ভর্তি হয়ে যান তাহলে 1750 টাকায় ভর্তি হইতে পারবেন, এবং সবগুলো ক্লাস কিন্তু রেকর্ড থাকবে, আপনি বারবার দেখার সুযোগ পাবেন। একবার লাইভে ক্লাস করবেন, পরে দেখবেন। তারপরে 19তম নিবন্ধনে ফুল কোর্স 3500 টাকা, এখানে 1750 টাকা। তারপরে 10তম 20তম গ্রেড, যেটা 10 থেকে 20 পর্যন্ত, এটা প্রিলি এবং লিখিত দুইটাই 3500 টাকা, কিন্তু এটাও 1750 টাকায় ভর্তি হইতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এখন ক্লাস, একটা প্রশ্ন হচ্ছে ক্লাস কি রেকর্ড থাকবে কিনা। ক্লাস কিন্তু 100% কি থাকবে, রেকর্ড থাকবে। আচ্ছা, প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে এবং 4টা বিষয়ে প্রায় 1200 টাকা মূল্যে হাইলাইটস পাবেন ফ্রিতে। এখন আপনারা কি করবেন, যে এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে, এটা হচ্ছে রকেট নাম্বার 01306, তো এই নাম্বারটাতে আপনারা টাকা পাঠাতে পারেন। এরপর আমরা আরো কয়েকটা নাম্বার বলে দিব। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু বলে দেই, আপনারা আপনাদেরকে একটা বিষয় একটু বলে দিই, সেটা হলো আপনারা আজকে যারা ভর্তি হবেন, আমি আমিনুল স্যার আপনাদের জন্য সাইদুল স্যারের কাছে লাইভে দ্বারাই একটু রিকোয়েস্ট করতেছি। আমি সম্ভবত সাইদুল স্যার অথবা আমাদের সাথে যারা টিউটোরিয়ালের যারা স্টাফ আছে তারা নিশ্চয়ই আমার ক্লাসটা দেখতেছে অফিসে। আপনারা এখানে এই 1750 টাকা না, আপনারা আজকে যারা ভর্তি হবেন তারা হচ্ছে এখানে 1600 টাকা পাঠাবেন। আমি একটু বলে দিচ্ছি তারা কত টাকা পাঠাবেন। তারা হচ্ছে 1600 টাকা পাঠাবেন। ঠিক আছে, কত টাকা, 1600 টাকা। মানে এই 1750 থেকে আরো 150 টাকা। আমি কিন্তু এটা সাইদুল স্যারকে এখনো বলি নাই, বা অফিসের স্টাফকে কেউ বলে, কিন্তু তারা ক্লাসটা কিন্তু শুনতেছে, অথবা আপনারা ফোন দিয়ে বলবেন যে আমিনুল স্যার বলছে যে আজকে ভর্তি হলে 1600 টাকায়। তাহলে দেখেন, আপনি এই যে 1200 টাকা মূল্যের যে হাইলাইটস গুলা পাচ্ছেন, তাহলে সত্যি কথা বলতে এটা শুনতেও খারাপ লাগে, তার মানে কিন্তু আপনি মাত্র 400 টাকাতে কোর্সটা করতে পারছেন। সেখানে বাংলা আছে, ইংলিশ আছে, তারপরে জেনারেল নলেজ আছে, গণিত আছে। আমি কিন্তু আমিনুল স্যার শুধু বাংলায় অনলাইনে পড়াই জবের জন্য, সেখানে অনেক ছাড়ের পরে কোর্স ফি নেই 500 টাকা, মানে 1000 টাকা ফি, ছাড়ের পরে 500 টাকা নেই। তার মানে আমার কাছে শুধু বাংলা পড়লেও কিন্তু আপনার 500 টাকা লাগবে। অনেকে এখানে আছে যারা আমার কাছে আলাদা করে পড়ে। তার মানে আপনি কিন্তু, মানে 1200 টাকা যে আমরা বাদ দিয়ে দিই, মাত্র কিন্তু 400 টাকাতে একেবারে ফুল কোর্স করতে পারতেছেন। এই জন্য যারা ভর্তি হবেন ফোন দিয়ে বলবেন যে আমিনুল স্যার লাইভে বলে দিচ্ছে আজকে 1600 টাকায় ভর্তি হওয়া যাবে। এখন 1600 টাকা কিন্তু অনেকের কাছে না থাকলে ফ্রেন্ডদের কাছ থেকে নিয়েও এটা ভর্তি করা সম্ভব। তো এবার আপনারা যে কাজটা করবেন, যে অফার যদিও মানে আমাদের বলা ছিল যে লাইভে যারা টাকা পাঠাবে তারাই শুধু অফার পাবে, কিন্তু এরপর আমরা বলে দিলাম এই নাম্বার গুলাতে আপনারা কল দেন, এগুলো আমাদের কল সেন্টার থেকে রিসিভ করবে। তো আপনারা কল দিয়ে এই নাম্বারে বলবেন যে আমিনুল স্যার বলছে এই 1750 টাকার যে ফিটা, এটা হচ্ছে কত টাকায়, এটা মাত্র আপনারা 1600 টাকায় ভর্তি হতে পারবেন। তার মানে আমি আবারও বলে দিচ্ছি, কত টাকা বলেন তো, 1600 টাকা। আমি বাংলা ইংলিশ দুই ভাবে লিখে দিচ্ছি, মাত্র 1600 টাকায় ভর্তি হবেন। কি কি কোর্সে ভর্তি হতে পারবেন সেটাও কিন্তু বলে দিছি। সেটা হচ্ছে আপনি চাইলে প্রাইমারি কোর্সে ভর্তি হতে পারবেন, অথবা আপনি চাইলে হচ্ছে আমাদের নিবন্ধনের একবারে ফুল কোর্সে ভর্তি হতে পারবেন, আরেকটা হচ্ছে 10 থেকে কত 20তম, এই যে কোনো কোর্সে কিন্তু আজকে আপনি 1600 টাকা ভর্তি হতে পারবেন। ঠিক আছে, তো সেখানে কিন্তু আপনি আমার বাংলা ক্লাস পাচ্ছেন, আপনারা ক্লাস করে দেখলেন যে আমি আসলে বাংলাটা কতটা বেসিক থেকে পড়াই, শুধু শর্ট টেকনিক না, একবারে আপনাকে শূন্য থেকে একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়াবো। আর এই কোর্সটা তো অনেকের প্রশ্ন যে সাইদুল স্যার আসলে সবগুলো ইংলিশ ক্লাস নিবে কিনা। হ্যাঁ, এখানে সবগুলো ইংলিশ স্যার, কিন্তু সাইদুল স্যার নিজেই নিবে। তারপর আপনারা আমাদের ম্যাথে স্যারে ক্লাস করছেন, স্যার কিন্তু শুধু শর্ট টেকনিক পড়ায় না, একেবারে বেসিক থেকে টেকনিক পড়ায়। আপনারা যদি জিকে স্যারের কথা বলেন, স্যার কিন্তু একেবারে আপডেট, মানে একেবারে আজকে কি ঘটলো সেটাও কিন্তু ক্লাসে পড়ায়। সুতরাং আপনার কিন্তু জিকে নিয়ে আর কোনো টেনশন থাকবে না, আপনি একেবারে নোট করে করে কিন্তু স্যার পড়াই দিবে, কোনো সমস্যাই হবে না। ওকে, আচ্ছা, যারা ভর্তি হবেন একটু এখনই কমেন্ট করেন। হ্যাঁ, ফজরের পর কোর্স আমরা এটা দেখবো। হ্যাঁ, 10 থেকে 20তম রান। আচ্ছা, একটা বিষয় বলি, আমাদের এই রাত 9টার যেটা রানিং ব্যাচ, যেটা সেটাতে কিন্তু মাত্র একটা ক্লাস হয়েছে, শুধু ইংলিশ ক্লাস হয়েছে। আপনারা কেউ যদি ওটাতে ভর্তি হন, ওইটাও রেকর্ড আছে, ওখানে বাংলা ক্লাস এখনো হয় নাই। বাংলা ক্লাস আমি শুরু করবো লেকচার 1 দিয়ে। তা আপনারা চাইলে কিন্তু সেটাতে কি করতে পারবেন, সেটাতে ভর্তি হতে পারবেন। ওকে, তাহলে এই নাম্বার গুলাতে কল দেন, এগুলো কিন্তু আমাদের কল সেন্টারের নাম্বার, ম্যাডামরা এগুলো রিসিভ করবে সবসময়, ওনারা আসলে এটা রিসিভ করার জন্য বসে থাকে। তো কে কে ভর্তি হবেন একটু কমেন্টে একটু জানিয়ে দেন। আর আমাদের এখানে ভর্তিকৃত যদি কেউ থাকেন সেটা একটু কমেন্টে বলবেন যে আপনারা যে ক্লাসগুলো করতেছেন আপনাদের অনুভূতি কি বা আপনাদের কেমন লাগে। ওকে, তা আমি আর আজকে কথা বাড়াবো না, আমি আজকে ক্লাসটা শেষ করব। আর অফারে যারা অফার পাইতে চান বা যাদের আর্থিক সমস্যা, তারা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দিবেন, 01767
265758। এই নাম্বারে ফোন দিলে বা মেসেজ দিলে কিন্তু আপনি রেসপন্স পাবেন। ওকে, তাহলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করব। আশা করি যে আপনারা ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করছেন। তো এখন আচ্ছা, ওকে, আমরা তাহলে আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। শুভরাত্রি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে।